হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নতুন একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হলো এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 এ যেটা আছে বস্তুর উপর তাপের প্রভাব। তাহলে আমরা বস্তুর উপর তাপের প্রভাব সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, পড়াশোনাটাকে একটু যদি আমরা সহজভাবে কল্পনা করি তাহলে দেখবা একটু সহজ মনে হবে। যখন তুমি মুখস্থের দিকে চলে যাবা তখন দেখবা তোমাদের পুরো পড়াশোনাটা একটু কঠিন হয়ে যাবে। সো আমরা আসলে একটা সংজ্ঞাও যদি পড়ি তাহলে সেটা বুঝে পড়ার চেষ্টা করব। দেখো, এই চ্যাপ্টার 6 এ যেটা আছে খুব মজার একটা অধ্যায়, কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়। তো আমরা একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, এখানে টপিকগুলো কিন্তু আমি এই পাশে লিখে নিয়েছি। এখন প্রথম যে টপিকটা ছিল তোমাদের বইয়ে সেটা হলো তাপ এবং তাপমাত্রা। তো তাপ এবং তাপমাত্রা সম্পর্কে তোমরা ক্লাস 7-এ শিখেছো। এই জন্য আমি সেকেন্ড টপিক থেকে লেখা শুরু করেছি, সেটা হলো পদার্থের তাপমাত্রিক ধর্ম। তো পদার্থের তাপমাত্রিক ধর্ম একটা মজার বিষয়। দেখো, পদার্থের তাপমাত্রিক ধর্মটা আমরা কি লিখেছি সংজ্ঞাটা, যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং পরিবর্তন লক্ষ্য করে। হ্যাঁ, তাহলে আমি আবার বলতেছি, দেখো, যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়, তাপমাত্রা নির্ণয় করা যায়, সেটা হলো আমাদের পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাহলে দেখো, যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমরা পারদ থার্মোমিটারের নাম অনেকেই শুনেছো। এখন পারদ থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপের জন্য যে পারদটা ব্যবহার করা হয় সেই পারদটা হলো তাপমাত্রিক পদার্থ। সেই পারদটা হলো তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পারদের যে বৃদ্ধিটা ঘটে সেটা হলো, অর্থাৎ পারদের যে আয়তন প্রসারিত হয় সেটা হলো পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাহলে আশা করি তোমরা সংজ্ঞার ব্যাখ্যাটা বুঝেছো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়। হ্যাঁ, পারদ তো তাপমাত্রা বাড়ালে তার আয়তন প্রসারিত হবে, নিয়মিতভাবে পরিবর্তন হয়। পরিবর্তন লক্ষ্য করে সহজে পারদের আয়তন প্রসারণ দেখে আমরা খুব সহজ ও সূক্ষ্মভাবে পদার্থের তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এটা হলো আমাদের পদার্থের তাপমাত্রিক ধর্মের ব্যাখ্যা। দেখো, আমরা সেকেন্ড টপিক কি লিখেছিলাম। সেকেন্ড টপিক যেটা লিখেছি সেটা হলো পদার্থের তাপীয় প্রসারণ, অর্থাৎ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এটা সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, দেখো এখানে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এবং রোমার, এখানে বেশ 4টা স্কেল নিয়েছি। ঠিক আছে, এখন এদের মধ্যে আমরা সম্পর্ক দেখাবো। তোমাদের বইয়ে আছে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, কিন্তু একটু উপরে গেলে তোমরা রোমার স্কেলটা পাবে। তো আমরা যদি আগেই রোমার স্কেলটা শিখে যাই তাহলে তো ভালো। এই জন্য দেখো, রোমার স্কেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, দেখো এইখানে ধরো এই একটা থার্মোমিটার, আমি এত ভালো করে আঁকতে পারতেছি না, তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখলাম। দেখো, এইখানে আমরা ধরো 4টা থার্মোমিটার। এই থার্মোমিটার প্রথমটাকে ধরি সেলসিয়াস, এরপরটা ধরি কেলভিন, পরেরটা ধরি ফারেনহাইট, লাস্ট লিখলাম আমরা রোমার। তাহলে দেখো, তোমরা এখানে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এবং রোমার স্কেল। তো সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন, আগে এটা বোঝার জন্য আমাদের স্থিরাঙ্ক সম্পর্কে জানতে হবে। তাহলে স্থিরাঙ্কটা আসলে কি? দেখো, তাপমাত্রা পরিমাপের জন্য যে দুটি তাপমাত্রা নির্দিষ্ট ধরে নেওয়া হয় সেটা হলো স্থিরাঙ্ক। ঠিক আছে, তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য তাহলে দেখো, স্থিরাঙ্কটা কি, এটার জন্য আমরা আগে স্থিরাঙ্ক সম্পর্কে একটু কথা বলি। স্থিরাঙ্ক হলো তাপমাত্রা পরিমাপের জন্য যে দুটি তাপমাত্রা স্থির ধরে নেওয়া হয় সেটা হলো স্থিরাঙ্ক। তাহলে স্থিরাঙ্ক একটা হবে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যদি আমরা
সেলসিয়াস স্কেল দিয়ে কোনো কিছু মাপি তাহলে সর্বনিম্ন মানটা আমরা ধরি কত 0 ডিগ্রি এবং সর্বোচ্চ কত হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য এটা হলো নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা বুঝলাম স্থিরাঙ্ক কি, তাপমাত্রা পরিমাপের জন্য যে দুইটা তাপমাত্রা স্থির ধরে রাখা হয় সেটা হলো স্থিরাঙ্ক। ঠিক আছে, এখন দেখো কেলভিন স্কেল তোমাদের বই আছে 273.15, তো পয়েন্টের পরে যে 15 এটা যদি তোমরা দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। এই পয়েন্টের 15 তেমন কোনো সমস্যা সৃষ্টি করে না। তো আমরা 273 দিয়ে লিখি এবং এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373 কেলভিন। এরপর আসো ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব কত 212। রোমান স্কেল 0 এবং ঊর্ধ্ব কত 80। তো এই হলো আমাদের যে 4টা থার্মোমিটার ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্ক দেখানো হলো। এখন আমরা এদের ভিতরে কি দেখাবো, এদের ভিতরে সম্পর্কটা দেখাবো। দেখো আমরা যে কাজটা প্রথমে করবো, দেখো অতএব দিলাম প্রথমে আমরা সেলসিয়াস আছে, তাহলে সেলসিয়াসে সি লিখে নিলাম, এর সর্বনিম্নটা আমরা উপরে লিখবো, নিচে লিখবো হলো ডেল থিটা অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন। এখানে সর্বোচ্চ কত, এখানে কত আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি আর সর্বনিম্ন আছে কত 0। ঠিক একইভাবে আমরা আসি কেলভিন, কে 273 এবং নিচে কি হবে 373 বিয়োগ 273। এখন কি হবে এফ ফারেনহাইট F - 32 তারপর 212 বিয়োগ 32। রোমান স্কেলে কি হবে R - 0 এবং কত 80 বিয়োগ 0। এখন এটার ক্যালকুলেশন করি C/100 K - 273 নিচে আসবে কত 100, এখানে কত F - 32, এখানে আসবে কত 180, এখানে R/80। এখন দেখো যদি আমরা এদের উভয় পক্ষে 20 দ্বারা গুণ করি, 20 দ্বারা গুণ করলে দেখো এখানে 20 এখানে 20 এখানে 20 সবার ভিতরে যায়, তাহলে আসবে কত C/5 K - 273 নিচে কত আসবে 5 F - 32/9 R/4। এইটা হলো আমাদের সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইট, সেলসিয়াস কেলভিন ফারেনহাইট এবং রোমান স্কেলের মধ্যে সম্পর্কটা। এখন এর মাধ্যমে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারি, অনেক ম্যাথ করতে পারি। এখানে আসলে মাঝে মাঝে খুব কম আসে, গ নাম্বারে দেয় এই ম্যাথগুলা এবং এমসিকিউতে প্রায় যেটা আসে। দেখো এখন যদি পরীক্ষায় আসে যে তোমার আচ্ছা ম্যাথমেটিক বিষয়টা আমরা একটু পরে আলোচনা করি, লাস্টের দিকে সময় পেলে আমরা করব, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, C/5 K - 273/5 ইকুয়াল F - 32/9 ইকুয়াল R/4। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এরপরে আমাদের কি আছে, কঠিন পদার্থের প্রসারণ। দেখো কঠিন পদার্থের প্রসারণ, তো কঠিন পদার্থের প্রসারণ হলো 3 প্রকার। একটা আছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আরেকটা আছে আয়তন প্রসারণ। এই 3টা প্রসারণ সম্পর্কে এখন আমরা শিখব। দেখো প্রথমে আছে দৈর্ঘ্য প্রসারণ, আমি একটা সংজ্ঞা দিয়ে দিব, বাকিগুলো তোমরা এমনি পারবা। দেখো দৈর্ঘ্য প্রসারণটা কি? দৈর্ঘ্য প্রসারণ হলো তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ বা বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। ঠিক আছে, আমরা কি লিখলাম? তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে। খুবই সহজ সংজ্ঞা,
দেখো সংজ্ঞা তোমার মনে নাই, দেখো তখন তুমি কি করবা, ধরো একটা বস্তুর দৈর্ঘ্য ছিল এতটুকু, এইটা দৈর্ঘ্যটাকে আমরা ধরি L1। এরপরে তাপমাত্রা আমরা বাড়ালাম, তাপমাত্রা বাড়ানোর ফলে দৈর্ঘ্যটা বড় হয়ে গেল, তাহলে এইটার দৈর্ঘ্যকে আমরা ধরি কত, L2 হলো। এখন দেখো এই L2 থেকে যদি L1 বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি কি, দৈর্ঘ্য বৃদ্ধি। ধরো এই পর্যন্ত দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, এটাকে বলা হয় ডেল এল। যেহেতু আমরা বড় হাতে লিখছি তাহলে আমরা ডেল এল লিখলাম, অর্থাৎ ডেল এল দিয়ে বোঝাচ্ছে কি, দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল এ ক্ষেত্র বৃদ্ধি, যাক এরকম হবে। এখন আমরা যে বিষয়টা আসি, দেখো প্রথমে কোন বস্তুর দৈর্ঘ্য ছিল L1, তাপমাত্রা বাড়ানোর ফলে দৈর্ঘ্য কত হলো, L2। দৈর্ঘ্য বৃদ্ধি কি, কোন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, ধরো এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা বলবো ডেল এল। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ, এর সাথে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা আলোচনা করি। দৈর্ঘ্য প্রসারণ সহগ, তো দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। দেখো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের জন্য আমরা কি করব, যেহেতু এখানে লেন্থ, তাহলে আমরা লিখব প্রথমে সংজ্ঞাটা, 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। ঠিক আছে, তো দেখো খুবই সহজ। তো আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি, তাহলে আমরা শিখবো কি, প্রথমে দৈর্ঘ্য প্রসারণ সহগ। যেহেতু এটা যদি আমরা 1 মিটার দৈর্ঘ্য হতো, 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন দণ্ডের বা কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার যে প্রসারণ ঘটে, ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় তার দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে কি দিয়ে প্রকাশ করা হয়, আলফা। তাহলে এই আলফা সমান কত, আলফা সমান এইখানে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু, দেখো এখানে সর্বোচ্চটা ছিল কত, এলটি, এটা হলো আমাদের আদি দৈর্ঘ্য, এটা হলো আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য। তাহলে চূড়ান্ত দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য, ঠিক আছে। এখন নিচে আসবে কোনটা, আদি দৈর্ঘ্যটা, L1 ডেল থিটা, তোমরা ডেল টি লিখতে পারো বা ডেল থিটা লিখতে পারো, তোমাদের বইয়ে আছে ডেল টি, আগের বইয়ে ছিল ডেল থিটা, কোনটাই সমস্যা নাই, একটা লিখলে হবে। এখন এইটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। এই সূত্র দিয়া তোমরা তোমাদের ম্যাথ সলিউশন করতে হবে। তাহলে দেখো সূত্রটা লিখে নিতে পারো, আমি একটু সরে গেলাম। আলফা ইকুয়াল L2 মাইনাস L1 L1 ডেল টি। এখানে ডেল টির পরিবর্তে তোমরা যদি এইভাবে লেখো L2 বিয়োগ L1 L1 T2 বিয়োগ T1, তাও কিন্তু সমস্যা নেই, এটাও হবে এটাও হবে, যেটা খুশি। তাহলে দেখো প্রথমে আমরা দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এখন এখানে আছে কত, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। তাহলে এইগুলার বাকিগুলার আমরা কিন্তু সংজ্ঞা দিব না, কিন্তু বুঝাবো। দেখো প্রথমে এরপরে আছে কত, ক্ষেত্র প্রসারণ। দেখো ক্ষেত্র প্রসারণটা কি, ক্ষেত্র প্রসারণ হলো তাপমাত্রা বাড়ালে
কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে বৃদ্ধি ঘটে সেটা হলো ক্ষেত্র প্রসারণ। তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় তার ক্ষেত্র প্রসারণ। দেখো, এটা যদি কোনো বর্গাকৃতির কোনো বস্তু হতো তাহলে এটার প্রথম ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া প্রথমটা ছিল ধরো A1, এরপরে তাপমাত্রা বাড়ালে এর ক্ষেত্রফল হলো কত A2। ঠিক আছে, তাহলে প্রথমে আসিল কত A1, তাপমাত্রা বাড়ালে হয়েছে A2। তাহলে বৃদ্ধি পেল কতটুকু? বৃদ্ধি পেয়েছে ধরো এই বাইরের অংশটা বৃদ্ধি পেয়েছে। এটাকে আমরা বলতে পারি ডেল A, অর্থাৎ A2 বিয়োগ A1। এইটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ, এইটাকে ক্ষেত্র প্রসারণ। এ মানে এরিয়া, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ। তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের ক্ষেত্রফলের যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। এখন আসবে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ। তো ক্ষেত্র প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা। ক্ষেত্র প্রসারণ সহগ দেখো আগেরবার ছিল কত 1 মিটার, কিন্তু এখানে যেহেতু ক্ষেত্রফল হয়ে গেছে তখন হবে কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 1 মিটার স্কয়ার। পার্থক্য শুধু এখানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এর যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারিত হয় বা যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। ঠিক আছে, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের জন্য আমরা কি লিখবো? 1 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর যে প্রসারণ ঘটে, অর্থাৎ এর যে বৃদ্ধি ঘটে ক্ষেত্রফলের, সেটাকে বলা হয় তার ক্ষেত্র প্রসারণ সহগ। এখন ক্ষেত্র প্রসারণ সহগকে কি দিয়ে প্রকাশ করা হয়? বিটা। তাহলে বিটা ইকুয়াল কত হবে আমাদের? এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল A2 বিয়োগ A1, আর নিচে আসবে কত আদি ক্ষেত্রফল A1, তারপরে ডেল টি। এই ডেল টি মানে কি? ডেল টি হলো তাপমাত্রার পরিবর্তন, মনে রেখো ডেল টি হলো তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা এখন এটা গেল আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। এখন আমরা আসবো আয়তন প্রসারণ। দেখো এখন আসবে কত আয়তন প্রসারণ। তাহলে আয়তন প্রসারণটা কি? আয়তন প্রসারণ হলো তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তনের যে প্রসারণ ঘটে, আয়তনের যে বৃদ্ধিটা ঘটে সেটাকে বলা হয় আয়তন প্রসারণ। ঠিক আছে, আমি আবার বলি, তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তনের যে বৃদ্ধি ঘটে বা প্রসারণ ঘটে সেটাকে বলা হয় আয়তন প্রসারণ। দেখো আয়তন প্রসারণকে এটাকে বলা হয় ভলিউম অর্থাৎ ভি। দেখো এটা যদি কোনো ঘনকাকৃতির বস্তু হইতো, দেখো এটা যদি কোনো ঘনকাকৃতির বস্তু হতো, অর্থাৎ এইখানে এর প্রথমটার আয়তন ধরো V1, অর্থাৎ আদি আয়তন V1। চূড়ান্ত আয়তন, তাপমাত্রা এখন বাড়াইতেছি আমরা, তাপমাত্রা বাড়ালে ধরো এর আয়তনটা বৃদ্ধি পেলে সেটা হলো কত V2। তাহলে কতটুকু বৃদ্ধি পেল? চূড়ান্ত থেকে আদিটা বিয়োগ দিলে আমরা এখানে কি পেলাম? ডেল ভি। ঠিক আছে, ডেল ভি। তাহলে চূড়ান্ত থেকে আদি আয়তন বিয়োগ দিলে পাইতেছি আমরা কি? আয়তন প্রসারণ। এইটাকে বলা হয় আয়তন প্রসারণ। দেখো আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ এটা কিন্তু আলাদা, তোমরা একটু খেয়াল রেখো। তাহলে যদি পরীক্ষা আসে আয়তন প্রসারণ কি, তার সঙ্গে একরকম, আয়তন প্রসারণ সহগ কি, তার সঙ্গে কিন্তু আরেক রকম। দেখো এখন আমরা আয়তন প্রসারণ সহগ সম্পর্কে শিখব। দেখো এখানে আয়তন প্রসারণ সহগ, যদি আমরা আয়তন প্রসারণ সহগ লিখি, দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ লেন্থ ওই সময় লিখেছিলাম আমরা 1 মিটার, ক্ষেত্রফলের জন্য লিখেছি কি 1 মিটার স্কয়ার। যখন আয়তনের জন্য লিখবো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অর্থাৎ তিনটা আছে, তখন আমরা লিখবো কি 1 মিটার কিউব।
ঠিক আছে। আয়তন প্রসারণ সহগকে গামা দিয়া প্রকাশ করা হয়। কি দিয়া প্রকাশ করা হয়? গামা দিয়ে প্রকাশ করা হয়। আয়তন প্রসারণ সহগটা কি হবে? 1 মিটার কিউব আয়তনের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কে বৃদ্ধি করলে এর যে প্রসারণ ঘটে, এর আয়তনের যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় তার আয়তন প্রসারণ সহগ। আমি আবার বলি, 1 মিটার কিউব আয়তনের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কে বৃদ্ধি করলে এর আয়তনের যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় তার আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগকে গামা দিয়ে প্রকাশ করা হয়। এই গামা ইকুয়াল কি? গামা ইকুয়াল দেখো, আয়তন প্রসারণ কতটুকু ঘটছে? v2 বিয়োগ v1, আর নিচে থাকবে কি? আদি আয়তন v1 এবং কি ডেল টি অথবা ডেল থিটা লিখতে পারো, সমস্যা নাই। ডেল টিটা কি? t2 বিয়োগ t1। এই হলো আমাদের তিনটা প্রসারণ, কঠিন পদার্থের তিনটা প্রসারণ চলে গেল। দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখন আছে তরল পদার্থের প্রসারণ। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব তরল পদার্থের প্রসারণ সম্পর্কে। তরল পদার্থের প্রসারণ। দেখো, তরল পদার্থের প্রসারণ কিরকম হতে পারে? একটা হলো আপাত প্রসারণ, আরেকটা হলো কি প্রকৃত প্রসারণ। দেখো, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা যদি কথা বলি তাহলে আপাত প্রসারণ কি, প্রকৃত প্রসারণটা কি, এটা বোঝার আগে আমরা একটা কাজ করি। দেখো, এখানে ধরো একটা প্রথমে ধরো এই আমরা তিনটা জায়গা দিলাম, একটা এ, একটা বি আর একটা সি। এদের ভিতরে তরল ছিল, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে এদের ভিতরে তরল ছিল বি পর্যন্ত। আমরা মনে রাখবো, প্রথমে তরল ছিল কি পর্যন্ত? বি পর্যন্ত। তাহলে এটা ছিল তরল ছিল। আচ্ছা, এখন আমরা আপাত প্রসারণ কি এবং প্রকৃত প্রসারণটা কি আলোচনা করব। আপাত প্রসারণ হলো পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরল পদার্থের যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় আপাত প্রসারণ। তাহলে কি বলবো আমরা? আপাত প্রসারণটা কি? যে তাপ প্রয়োগের ফলে পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরল পদার্থের যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় আপাত প্রসারণ। আচ্ছা, প্রকৃত প্রসারণটা কি? প্রকৃত প্রসারণটা কি হলো? সেটা হলো তাপ প্রয়োগে তরল পদার্থের প্রকৃতই যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। তবে বাস্তবে কি এটা সম্ভব? দেখো, তোমাদের পুকুরে যদি পানি থাকে তাহলে ওই পুকুরের পানির তাপমাত্রা বাড়িয়ে তোমরা ওইটার প্রসারণ বের করতে পারবে? অবশ্যই না। অর্থাৎ যেহেতু এটা সম্ভব না, সুতরাং আমার যে কাজটা করতে হবে, পাত্রের প্রসারণ বিবেচনা করে। আপাত প্রসারণটা কি? পাত্রের প্রসারণ বিবেচনা করব না আমরা, কিন্তু প্রকৃত প্রসারণটা কি? পাত্রের প্রসারণ বিবেচনা করে তরল পদার্থের প্রকৃতই যে প্রসারণ ঘটে সেটাকে বলা হবে প্রকৃত প্রসারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ কথা, আমি আবার বলতেছি, পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের প্রকৃতই যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। এখন দেখো, এইটা বোঝার জন্য আমি এই পাত্রটা নিয়েছি। এখন এইটা থেকে যদি আমি বুঝাই তাহলে তোমাদের এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা ধরছিলাম বি অবস্থান পর্যন্ত কি আছে? পানি ছিল, অর্থাৎ তরল ছিল। একে আমরা এখন তাপ দেওয়া শুরু করি। তো তাপ দেওয়া শুরু হলে কি হবে? প্রথমে এটা ধরো কাঁচের জিনিস ছিল, কাঁচের পাত্র। প্রথমে পাত্রটা কিন্তু তাপ পাচ্ছে, অর্থাৎ পাত্র কিন্তু এখানে প্রসারিত হয়ে গেল। যখন দেখো পাত্র প্রসারিত হয়ে যাবে, এই উপরের তরল এইখান থেকে কোন পর্যন্ত? ধরো এই পর্যন্ত নেমে আসছে, ঠিক আছে। এই পর্যন্ত
এই পর্যন্ত নেমে আসছে, পানি এই পর্যন্ত নেমে আসছে। এখন তাহলে আমাদের কি হলো, এইটুককে আমরা কি বলতে পারি, এতটুককে বলতে পারি পাত্রের প্রসারণ। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, যখন এখানে প্রথমে তাপ দেওয়া হলো, এই পাত্রটা কি হয়ে গেল, একটু বড় হয়েছে, অর্থাৎ পাত্রের প্রসারণ ঘটছে। তখন কি হলো, উপরের তরলটা একটু নিচে নেমে আসলো, অর্থাৎ সি অবস্থানে নেমে আসলো। তাহলে দেখো এতটুকু কি ঘটছে, এতটুকু ঘটছে পাত্রের প্রসারণ। এখন এখন যখন তাপ আবার বাড়াইতেছি, তাপ বাড়াতে 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 এক সময় কোথায় পৌঁছে গেল, এ অবস্থানে চলে গেল। ঠিক আছে, তাহলে পাত্রের প্রসারণ ঘটছে কোন পর্যন্ত, পাত্রের প্রসারণ ঘটেছিল এই পর্যন্ত। এখন তরলের টোটাল প্রসারণ কতটুকু ঘটছে, তরল নিচে নেমে আসছিল, এরপরে তাপ পেয়ে ও সি থেকে লাফ দিয়ে এতে চলে গেল। তাহলে এই এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত এইটা হলো তরলের কি প্রসারণ, প্রকৃত প্রসারণ। দেখো আমার প্রকৃত প্রসারণ বের করার জন্য দেখো অবশ্যই আমার পাত্রের প্রসারণটা বিবেচনা করতে হয়েছে। তো প্রকৃত প্রসারণটা এই, পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের প্রকৃত যে প্রসারণ ঘটে সেটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। এখন আমাদের আপাত প্রসারণটা আসে। আপাত প্রসারণটা কি, দেখো এই পর্যন্ত পাত্রের প্রসারণ ঘটছে, কিন্তু পাত্রের প্রসারণ বিবেচনা আমরা করতেছি না। এখন ধরো আমাদের পানি ছিল বি পর্যন্ত, আমাদের এত কোনো খেয়াল নাই, আমরা তাপ দিছি, পানিটা নিচে নেমে আসছে, এরপরে তাপ তো দিচ্ছি, পানিটা সর্বোচ্চ এই অবস্থানে পৌঁছাচ্ছে। অর্থাৎ আমরা দেখছিলাম প্রথমে আমি বি অবস্থান পর্যন্ত পানি নিয়েছিলাম, এতটুকু আমার একটা মার্ক করা থাকবে, বি অবস্থান পর্যন্ত আমরা পানি নিয়েছিলাম। এরপরে যা ঘটনা ঘটছে আমার দেখার কোনো প্রয়োজন নাই। এরপরে পানিটা কোন পর্যন্ত পৌঁছাইছে, এ পর্যন্ত পৌঁছাইছে। অর্থাৎ দেখো এইখান থেকে এই পর্যন্ত, এইটা হলো আমাদের আপাত প্রসারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের কি ঘটছে, প্রকৃত প্রসারণ সমান কি, প্রকৃত প্রসারণটা এসি। তাহলে আমরা লিখতে পারি এসি ইকুয়াল বিসি প্লাস এবি, বিসি প্লাস এবি। তাহলে এসিটা কি, পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলে যে প্রসারণ ঘটে সেটা হলো প্রকৃত প্রসারণ। তাহলে এসিটা আমাদের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, বিসিটা কি, বিসি হলো এই পর্যন্ত, আমি তো প্রথমে লিখে নিয়েছি, বিসি হলো পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ, মাঝখানে প্লাস এবি। এবিটা কি, এবি দেখো এই পর্যন্ত, এবিটা ঘটছে তরলের আপাত প্রসারণ। আপাত দৃষ্টিতে আমাদের যতটুকু মনে হয়েছে তরলের প্রসারণ ঘটছে সেটা হলো আমাদের আপাত প্রসারণ। তাহলে আমরা লিখতে পারি এবি সমান কি, আপাত প্রসারণ। দেখো এখন এখান থেকে যদি আমাদের এমসিকিউ কোনো প্রশ্ন আসে যে তরলের প্রকৃত প্রসারণ এত, পাত্রের প্রসারণ এত, আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ, আমরা কিন্তু এখন বের করতে পারবো। দেখো এইটা হলো আমাদের তরল পদার্থের প্রসারণের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ সম্পর্কে টোটাল ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা মুছে দিই যে প্রকৃত প্রসারণ সমান কি, পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে দেখো তরল পদার্থের প্রসারণ। এরপর আছে দেখো আমাদের এখানে বাষ্পীভবন, ঘনীভবন এবং গলন। তাহলে প্রথম যদি আমরা বলি ঘনীভবন, এরপরে আছে আমাদের গলন। দেখো ঘনীভবনটা কি, আমরা আচ্ছা আমি গলন বলি। গলন হলো তাপ প্রয়োগের ফলে, অর্থাৎ যে তাপে কঠিন পদার্থ গলতে শুরু করে, কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেটাই গলন। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হলো গলন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো গলন। এবং ঘনীভবনটা কি, ঘনীভবন হলো কোন পদার্থ গ্যাসীয় আছে, অর্থাৎ এই দেখো এখানে গ্যাসীয়,
তাপ আমরা অপসারণ করব, এখানে তাপ কমাবো, অর্থাৎ যত তাপ কমাবো কমাইতে কমাইতে একসময় এটা কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ঘনীভবনের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে তাপ অপসারণ করে গ্যাসীয় পদার্থ বা বাষ্পীয় পদার্থকে তরলে পরিণত হওয়াকে আমরা ঘনীভবন বলতে পারি। ঠিক আছে, তাহলে তাপ অপসারণ করে গ্যাসীয় বা বায়বীয় পদার্থকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের ঘনীভবন এবং গলন সম্পর্কে ধারণা নেওয়া হলো। এখন দেখো বাষ্পীভবন, বাষ্পীভবনটা কি? বাষ্পীভবন, বাষ্পীভবন একটা আছে স্ফুটন, আর একটা আছে কি বাষ্পায়ন। বাষ্পায়ন, ঠিক আছে। তো বাষ্পীভবনটা কি? যে তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলা হয়। তাহলে আমি আবার বলতেছি যে তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন। এখন বাষ্পীভবনের দুইটা প্রক্রিয়া, একটা হলো স্ফুটন আর একটা হলো বাষ্পায়ন। তাহলে প্রথমে যদি আমরা বলি স্ফুটনটা কি, দেখো স্ফুটনটা হলে সেটাই যে তরল পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এটা একটা সময় স্ফুটনাঙ্কে পৌঁছাবে। অর্থাৎ তরল পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, স্থির চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে এবং দ্রুত তরলের সকল স্থান থেকে বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়াটাই বলা হয় স্ফুটন। এটা হলো স্ট্যান্ডার্ড সংজ্ঞা। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম লিখি যে তাপ প্রয়োগে তরল পদার্থ স্থির চাপে, অর্থাৎ চাপ এখানে স্থির ছিল, স্থির চাপে তাপ প্রয়োগে তরল পদার্থ স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে, তোমরা লিখতে পারো তরলের সর্বত্র বা পৌঁছে তরলের সকল স্থান থেকে, সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়াকে স্ফুটন বলা হয়। স্ফুটন বলে। দেখো এখানে কিন্তু স্ফুটনের সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, তোমরা একভাবে বলতে পারলেই হলো। দেখো তাপ প্রয়োগে তরল পদার্থ স্থির চাপে, অর্থাৎ চাপ যেটা ছিল সেই চাপে আমরা রাখবো। স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় তো অবশ্যই পৌঁছাবে, এরপরে তো তরল ফুটতে শুরু করবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে স্ফুটন। অর্থাৎ দেখো একটা পাত্রের ভিতরে যদি আমরা পানি নিই তাহলে সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে এরপরে দেখবা তরলের সব জায়গা থেকে সমভাবে ফুটতে শুরু করতেছে। অর্থাৎ তখন তরলের সকল স্থান থেকে সমভাবে যে বাষ্প পরিণত হওয়া, এইটাকে বলা হচ্ছে তার স্ফুটন। এখন স্ফুটন প্রক্রিয়ায় যে বাষ্পটা হয়, অর্থাৎ জলীয় বাষ্পটা হয়, সেটা একটা দ্রুত প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়া। তাহলে আমরা মনে রাখবো যে যদি বাষ্পায়ন এবং স্ফুটনের যে এটা আসে, পার্থক্যটা আসে, তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা সংজ্ঞা এবং স্ফুটনটা কি একটা বাষ্পে পরিণত হওয়ার দ্রুত প্রক্রিয়া। এখন আমাদের আছে কি বাষ্পায়ন। দেখো আমরা বসে দিলাম বাষ্পায়নটা কি। বাষ্পায়ন, বাষ্পায়নটা হলো যে কোনো তাপমাত্রায়, এখানে ছিল কত, আমাদের আগেটা ছিল একরকম, এটা আরেক রকম। যে কোনো তাপমাত্রায় তরলে, ধরো এখানে এর ভিতরে পানি ছিল, হ্যাঁ, যে কোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে, শুধু উপর থেকে
ধীরে ধীরে। দেখো যে কোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। তাহলে সংজ্ঞাটা যদি আমরা আবার বলি যে যে কোনো তাপমাত্রায় তরলে শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। এখন বাষ্পায়ন যেহেতু হবে, এটা তো আস্তে আস্তে হয়, সুতরাং এটাকে আমরা বলতে পারি, আগেরটা আমাদের কি দ্রুত প্রক্রিয়া ছিল, এটা হবে ধীর প্রক্রিয়া। ঠিক আছে, এটা খুব আস্তে আস্তে বাষ্পায়ন হয়। ধরো তোমরা একটা পাত্রের ভিতরে পানি রেখে দিলে, ওইখানে আমরা কোনো তাপ দিচ্ছি না, অর্থাৎ আস্তে 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 দেখবা একটা সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখবা যে একটু হলেও পানি কমে গেছে, অর্থাৎ অবশ্যই ওইখানে কিন্তু বাষ্পায়নটা হয়েছে, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হয়েছে। এখন এই তাপমাত্রাটা যে কোনো তাপমাত্রা হতে পারে। তো এই হলো আমাদের বাষ্পায়ন এবং স্ফুটন সম্পর্কে কথা বলা। এখন দেখো বাষ্পীভবন, ঘনীভবন, গলন। এখন আসছে আমাদের সুপ্ত তাপ। সুপ্ত তাপটা কি? তোমরা এই জিনিসটা শুধু উপর থেকে ধীরে ধীরে দেখো যে কোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। তাহলে সংজ্ঞাটা যদি আমরা আবার বলি যে যে কোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। এখন বাষ্পায়ন যেহেতু হবে, এটা তো আস্তে আস্তে হয়, সুতরাং এটাকে আমরা বলতে পারি, আগেরটা আমাদের কি দ্রুত প্রক্রিয়া ছিল, এটা হবে ধীর প্রক্রিয়া। ঠিক আছে, এটা খুব আস্তে আস্তে বাষ্পায়ন হয়। ধরো তোমরা একটা পাত্রের ভিতরে পানি রেখে দিলে, ওইখানে আমরা কোনো তাপ দিচ্ছি না, অর্থাৎ আস্তে 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 দেখবা একটা সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখবা যে একটু হলেও পানি কমে গেছে, অর্থাৎ অবশ্যই ওইখানে কিন্তু বাষ্পায়নটা হয়েছে, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হয়েছে। এখন এই তাপমাত্রাটা যে কোনো তাপমাত্রা হতে পারে। তো এই হলো আমাদের বাষ্পায়ন এবং স্ফুটন সম্পর্কে কথা বলা। এখন দেখো বাষ্পীভবন, ঘনীভবন, গলন। এখন আসছে আমাদের সুপ্ত তাপ। সুপ্ত তাপটা কি? তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা, কারণ এটা তোমাদের কাজে লাগবে, ম্যাথ করতেও কাজে লাগবে। সুপ্ত তাপ, দেখো সুপ্ত তাপ হলো যে তাপ তরলের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটায় না, সেটাকে বলা হয় সুপ্ত তাপ। আদৌ কি সম্ভব? বাস্তবে কি হবে? দেখো যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন করে না, তাকে সুপ্ত তাপ বলে। ঠিক আছে, তাহলে সুপ্ত তাপ আমরা কি বলতে পারি? যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে না, সেটা হলো সুপ্ত তাপ। তাহলে এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, অবশ্যই হয়। দেখো আমরা যদি 1 টুকরা বরফকে রেখে দিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সম্পূর্ণ বরফ দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে পরিণত হচ্ছে। দেখো প্রথমে 1 টুকরা বরফকে আমরা রেখে দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সব বরফ কিন্তু গলে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। দেখো এইখানে বরফ থেকে কিসে পরিণত হয়েছে? পানিতে পরিণত হলো, কিন্তু এদের মধ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন কিন্তু ঘটে নাই। সুতরাং সুপ্ত তাপ বলতে এমন একটা তাপ অবশ্যই আছে। এখন আবার যদি তোমরা এখানে একটা পাত্র, এর ভিতরে তোমরা পানি রেখে দাও, তাহলে এই পানিকে যদি আমরা এখন তাপ দিই, ফুটাতে শুরু করি, তখন কি হবে? এই পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করবে। সমস্ত পানি উড়ে গেল, উড়ে গিয়ে কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। এটা হলো 100 পানি, দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত হচ্ছে।
তাহলে দেখো এখানে অবস্থার কিন্তু পরিবর্তন ঘটছে, তরল থেকে বাষ্পীয় অবস্থা হয়েছে, কিন্তু এখানে তাদের তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই। তাহলে এইটা হলো বাষ্পীভবনের সুপ্ততা, আর এইটা হলো আমাদের গলনের সুপ্ততা। এটা হলো আমাদের গলনের সুপ্ততা, আর এটা হলো আমাদের বাষ্পীভবনের সুপ্ততা। একই সাথে কিন্তু আমরা দুইটা বিষয় সম্পর্কে, তোমাদের বইয়ে একটু অনেক বড় ভাবে আছে, আগের বইয়ে আরো বড় ছিল, তো আমরা একটু সহজভাবে লিখি যে তাপ প্রয়োগে এখানে লেখো যে তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে বাষ্পীভবনের সুপ্ততা বলে। ঠিক আছে, তাহলে আমরা বাষ্পীভবনের সুপ্ততা বলতে পারি যে তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, কিন্তু তরলের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সুতরাং তাকে বাষ্পীভবনের সুপ্ততা বলে। তাহলে আমি এই ব্যাখ্যাটা কিন্তু একটু আগে দিয়েছি। দেখো এখানে যদি পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থাকে, তাহলে এইটা বাষ্পে পরিণত হয়েছে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হয়েছে। এইখানে দেখো এদের মধ্যে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, কিন্তু একটা তরল থেকে বাষ্প অর্থাৎ অবস্থার কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন দেখো বাষ্পীভবনের সুপ্ততা এলভি, বাষ্পীভবনের সুপ্ততা 22,68,000। মনে রেখো বাষ্পীভবনের সুপ্ততা কত, 22,68,000। তো আমাদের বিষয়টা কি অবশ্যই বোঝা গেছে। এখন বাষ্পীভবনের সংখ্যা কিন্তু আরো একভাবে বলা যায় যে তাপ প্রয়োগে যখন তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তখন সম্পূর্ণ তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাদের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, শুধু অবস্থার পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ততা। আমরা কিন্তু অনেকভাবে সংজ্ঞা দিতে পারি। এটা হলো তোমাদের অনেক আগের বইয়ের সংজ্ঞা। কি, তাপ প্রয়োগে যদি তরল পদার্থ বাষ্পে পরিণত হয় এবং সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাদের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ততা। তাহলে ওই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো। আবার যদি মনে করো একটু সহজভাবে আমরা লিখি যে তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটে না, কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন ঘটে না, সুতরাং তাকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ততা। আচ্ছা, যদি আমরা গলনের সুপ্ততা বলতাম, দেখো যদি আমরা গলনের সুপ্ততা বলতাম তাহলে কি হতো, গলনের সুপ্ততা, দেখো গলনের সুপ্ততাটা কি, গলনের সুপ্ততা হলো তাপ প্রয়োগে যখন কঠিন পদার্থ গলতে শুরু করে, সম্পূর্ণ কঠিন গলার আগ মুহূর্ত পর্যন্ত তাদের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, তাদের শুধু অবস্থার পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় গলনের সুপ্ততা। এখন যদি আমরা সহজভাবে বলি যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হয় এবং কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে না, তাকে বলা হয় গলনের সুপ্ততা। একইভাবে লিখতে পারি, এই জন্য আমরা দ্বিতীয় সংজ্ঞাটা দিচ্ছি না। ঠিক এইভাবে তোমরা লিখতে পারো। কিভাবে, এক টুকরা বরফ, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতেছে, তাহলে বরফ ছিল 0 ডিগ্রি বরফ, এইটা গলে 0 পানিতে পরিণত হচ্ছে, সম্পূর্ণ বরফ গলে যাচ্ছে, 0 পানিতে পরিণত হচ্ছে। এদের ভিতরে দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এলএফ, এদের গলনের সুপ্ততা হলো 3,36,000। মনে রেখো, তাহলে বাষ্পীভবনের সুপ্ততা 22,68,000 এবং বরফ গলনের সুপ্ততা কত, 3,36,000। ঠিক আছে, তাহলে আমরা সুপ্ততাপ সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আসবো, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেটা হলো আমাদের আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা। দেখো এইখানে আমরা লিখেছিলাম পুনঃশীলী ভবন সম্পর্কে আমরা একটু লাস্টে আলোচনা করব। তার আগে আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা, তাহলে আমরা প্রথমে লিখি তাপ ধারণ ক্ষমতা। এই দুইয়ের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক আছে।
এবং এরপরে আছে কত আপেক্ষিক আপেক্ষিক তাপ। দেখো তাপ ধারণ ক্ষমতা কি, আপেক্ষিক তাপ কি? তাপ ধারণ ক্ষমতাকে সি দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপকে এস দিয়ে প্রকাশ করা হয়, এটা আমরা মনে রাখলাম। এখন তাপ ধারণ ক্ষমতার যদি আমি সংজ্ঞা দিতে যাই, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, আমি আবার বলতেছি, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। ধরো তোমার সংখ্যাটা মনে নাই, দরকার নাই। এখন আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ শুধু একটা পরিবর্তন করে, সেটা হলো একই সংজ্ঞা, কিন্তু এখানে হবে 1 কেজি ভরের বস্তু। 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এর যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে দেখো তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা যদি আমরা দিই, সি দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো তাপ ধারণ ক্ষমতা, ধরো কোন বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ আমরা বাড়ালাম। কোন বস্তুর তাপমাত্রা, আগে লিখো, কোন বস্তুর তাপমাত্রা ডেলটি পর্যন্ত বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপের আমাদের প্রয়োজন। দেখো এখানে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে তাপের প্রয়োজন সেটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। তাহলে এই যে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা কিন্তু আমি সূত্রের মাধ্যমে পাই। দেখো কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা সি সমান কত, কিউ বাই ডেল টি। এখন এইটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, সেটা একটু পরে লিখব। এখন তোমার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ আমি কি বলছিলাম, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে দেখো আমরা তো জানি না এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডেলটি বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন। দেখো আমি সিরিয়ালে লিখলাম, এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে দেখো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের যে তাপ প্রয়োজন সেটা হলো এটা, এম বাই এম ডেল থিটা। এম ডেলটি নিচে আসলো, ডেলটি তোমরা থিটা লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এইটাকে বলা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তাহলে আমরা আপেক্ষিক তাপ এস সমান কি পাই, এম ডেল টি। এইগুলো আমাদের আপেক্ষিক তাপ। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। সংজ্ঞা মনে না থাকলেও আমরা কিন্তু বিভিন্নভাবে এইটা শুধু সূত্র থেকে কিন্তু সংজ্ঞাটা লিখতে পারি। তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন আশা করি নাই। দেখো তাহলে আমরা কি কি বলবো, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। এখন আপেক্ষিক তাপ সমান আমরা কি জানি, এইটা। তো তোমরা দেখো এখানে সি সমান কত, শুধু ডেল টি। তাহলে এস সমান আমরা কি জানি, এখানে আমরা মান বসিয়ে দিই। এস সমান দেখো কিউ বাই এম ডেল টি, অর্থাৎ কিউ বাই এম ডেল টি। কিন্তু কিউ বাই ডেল টি সমান কত, কিউ বাই ডেল টি সমান কত, শুধু সি। অর্থাৎ আমরা এস সমান লিখতে পারি সি বাই সি বাই এম লেখা যায়। দেখো এখানে কিউ বাই এম ডেল থিটা, কিউ বাই ডেল থিটা সমান কত, সি লিখতে পারি। দেখো এখন আমরা সি সমান কি লিখতে পারি, এমএস। সি সমান এমএস। তো এইটাই যদি আমাদের পরীক্ষায় আসে যে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমরা কি করবা, প্রথমে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা দিলা, দেওয়ার পরে তাপ ধারণ ক্ষমতাকে সি দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপ এর সংজ্ঞা দিলে তারপরে এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান এটা, সি সমান এটা। এরপরে দেখো তোমরা লিখতে পারো সি সমান এমএস। তাহলে যখন সি সমান এমএস চলে আসলো, দেখো এখানে তাপ ধারণ ক্ষমতা আছে, আপেক্ষিক তাপ আছে। তাহলে এইটা হলো আমাদের তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপ আমাদের চলে গেল, এখন আছে আমাদের পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন কি,
দেখো পুনঃশীল ভবনের সংজ্ঞা হলো চাপ প্রয়োগে এটা খুব গুরুত্বপূর্ণ, চাপ প্রয়োগে কঠিন বস্তু তরলে পরিণত হওয়া এবং চাপ অপসারণে আবার কঠিনে পরিণত হওয়াকে পুনঃশীলীভবন বলা হয়। দেখো চাপ প্রয়োগে কঠিন বস্তু তরলে পরিণত হওয়া এবং চাপ অপসারণে আবার কঠিনে পরিণত হওয়াকে পুনঃশীলীভবন বলা হয়। তাহলে দেখো এখন পুনঃশীলীভবন এটা কি আসলে সম্ভব বাস্তবে? হ্যাঁ, এটা কিভাবে হতে পারে দেখো, দুই টুকরা বরফকে যদি তোমরা একসাথে চাপ দাও, একসাথে লাগিয়ে চাপ দাও, তাহলে কি হয়, এই বরফ দ্বয়, এটা একটা বরফ ছিল, এটা একটা বরফ, এটাও একটা বরফ, তাহলে চাপ দিলে তারা কি হবে, লেগে যাবে। এখন দেখো এখানে কেন লেগে গেল, এটা যে কেন লেগে গেল সেটা কিন্তু পুনঃশীলীভবনের কারণেই লেগে গেল। দেখো পুনঃশীলীভবন এখানে কিভাবে হয়েছে, যখন আমরা দুই টুকরা বরফকে চাপ দিলাম, চাপ দিলে তরলে পরিণত হয়েছে, চাপ অপসারণ করছে, কঠিনে পরিণত হয়ে গেছে, শেষ। এখন দেখো কিভাবে হয়, যে পদার্থকে, আমি এখানে দুইটা জিনিস লিখবো, যে পদার্থ কঠিন থেকে, দেখো এটা মানে কঠিন থেকে কিসে পরিণত হয়েছে, তরল, এরপরে এর আয়তন যদি কমে যায়, দেখো কোন পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন যদি কমে যায়, সেই ক্ষেত্রে তাদের ঘটনা ঘটবে, চাপ বাড়ালে গলনাঙ্ক কমে। দেখো খুব সহজ একটা কথা এবং মনে রাখা যায়। দেখো আমরা কি করছি, কঠিন থেকে, যে পদার্থ কঠিন থেকে তরলে যখন পরিণত হলো, তার আয়তন যদি কমে যায়, তাহলে তাদের যদি আমরা চাপ বাড়াই, গলনাঙ্ক কমে, অর্থাৎ কম তাপমাত্রায় গলতে শুরু করে। ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা হবে আমাদের, এই একটা কথা। আর দুই নাম্বার কথা হলো, কঠিন টু তরল আয়তন বাড়লে, দেখো কঠিন থেকে তরলে পরিণত হলে যদি তার আয়তন বাড়ে, তখন তাদের যদি আমরা চাপ বাড়াই গলনাঙ্ক বাড়বে। তো এই হলো আমাদের দুইটা কথা। তো কঠিন থেকে তরলে পরিণত হলে যদি আয়তন কমে, চাপ বাড়ালে গলনাঙ্ক কমবে। কঠিন থেকে তরলে পরিণত হলে যদি আয়তন বাড়ে, সেই ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যাবে, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলবে। তাহলে এদের মধ্যে দুইটা উদাহরণ, একটা হলো বরফ, প্রথমটা হলো বরফ, আর দ্বিতীয়টা কি, মোম। তাহলে দেখো ভালো করে মনে রাখো যে কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন কমে গেলে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। এখান থেকে এই কথাটা দিয়ে আমরা পুনঃশীলীভবনের ব্যাখ্যাটা দিব। এখন কঠিন টু তরল, আয়তন বাড়লে, চাপ বাড়লে তার কি হবে, গলনাঙ্ক বেড়ে যাবে। এখানে এই দুইটা জিনিসের ব্যাখ্যা খুব সুন্দর করে তোমরা যদি লিখতে পারো, পুনঃশীলীভবনের ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া যাবে। এই দুইটা কথা একটু মনে রাখো, এমসিকিউতে আসতে পারে। এখন যে ব্যাখ্যাটা আমরা দিব, পুনঃশীলীভবন কেন বরফ লেগে গেল। দেখো এইখানে দুই টুকরা বরফকে আমরা চাপ দিয়েছি, চাপ দিলে, চাপ বাড়ালে এর তো আমরা জানি আয়তন কমে যায়। বরফকে যদি আমরা মানে সম্পূর্ণ বরফ যদি তরলে পরিণত হয়, তাহলে তার আয়তন কমে যায়। তাহলে তার জন্য এটা সত্য, চাপ যখন বাড়াবো, চাপ আমি বাড়িয়েছি, তখন এদের সংযোগ স্থলের কি হবে, বরফ খুব কম তাপমাত্রায় গলে যাবে।
অর্থাৎ এটা ধরো 0°C -2°C ছিল, অর্থাৎ তখন কিন্তু বরফ গলতেছে না, তখন বরফ গলতেছে না। যখন আমরা চাপ বাড়াই দিলাম তখন দেখো -2 কেন, তারও কম তাপমাত্রায় -3, 4, 5 এরকম তাপমাত্রায় কিন্তু এখানে গলতে পারে। ঠিক আছে, অর্থাৎ 0 থেকে কমে যাবে। নরমালি আমরা জানি 0°C তাপমাত্রায় বরফ গলে যায়, কিন্তু যখন আমরা চাপ বাড়াইলাম তখন 0°C তাপমাত্রা কমেও বরফ কিন্তু গলে যাবে। অর্থাৎ তখন এইখানের বরফটা গলে গেল, সাথে সাথে আমরা চাপ অপসারণ করেছি, তখন এই গলিত বরফটা আবার কঠিনে পরিণত হলো। তখন এটা যদি কঠিনে পরিণত হয় তাহলে কি হবে, পুরা যে বরফটা এইটা একটা কঠিন পদার্থ, অর্থাৎ তারা কিন্তু লেগে গেল। এই হলো আমাদের পুনঃশীলন ভবনের ব্যাখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে কথাটা আসবো যে বাষ্পীভবনের সুপ্ত তাপ আর গলনের সুপ্ত তাপ, এই সম্পর্কে একটা কিছু না করলেই নয়। ধরো এখানে -5°C তাপমাত্রা 1 কেজি বরফকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। দেখো আমরা কি লিখছি এখানে, -5°C তাপমাত্রা 1 কেজি বরফকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, কি পরিমাণ তাপের প্রয়োজন হবে বরফকে। আসলে এখানে আমি 4টা ধাপ দিয়েছি, তোমাদের যখন অঙ্ক আসবে এগুলা মূলত গ নাম্বারে থাকে, তবে খুব কম, তারপরেও আসে মাঝে মাঝে। যদি এই ধরনের অঙ্ক থাকে তাও থাকবে, সেটা হলো গ নাম্বারে, এবং 2 ধাপ, সর্বোচ্চ 3 ধাপ, কখনোই কিন্তু 4 ধাপ একসাথে থাকবে না, অনেক বড় হয়ে যায়। কিন্তু আমি 4টা ধাপ একবারে দিয়ে দিছি একসাথে, তাহলে তোমাদের যে কোনো ধাপ যদি আসে করতে পারবা। দেখো এখানে আছে -5°C তাপমাত্রা, যখন -5°C তাপমাত্রার বরফ 1 কেজি বরফ, তাহলে -5 এর বরফ প্রথমে কিসের বরফে পরিণত হবে, 0 বরফে পরিণত হবে। ঠিক আছে না, তাপমাত্রা বাড়াতে বাড়াতে 0 বরফ আসবে, এরপরে 0 বরফ কি হবে, 0 বরফ আসবে কিসে, 0 পানি। তো আমরা তো এখানে গলনের সুপ্ত তাপে শিখেছি যে বরফ 0°C তাপমাত্রার বরফ গলতে গলতে 0 পানিতে পরিণত হয়, তাহলে 0 বরফ 0 পানিতে পরিণত হবে। এখন এখানে 0 পানি একে যদি আমি তাপ দিই তাহলে ও 100° কিসে পরিণত হবে, 100° পানিতে আসছে। এখন এই 100° পানি যদি তাপ বাড়াইতে থাকি ও কি হয়, বাষ্পে পরিণত হয়, আর যখন বাষ্পে পরিণত হয় তখন কিন্তু তার তাপমাত্রা 100 থেকে যায়। তাহলে দেখো এই 4টা ধাপ যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই ধরনের কোনো ম্যাথে তুমি থেকে যাবে না, অর্থাৎ পারবা। তাহলে -5 বরফ, 0 বরফ, 0 বরফ 0 পানি, 0 পানি 100 পানি, 100 পানি 100 বাষ্প। এখন দেখো যেখানে তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই সেইখানে হলো সুপ্ত তাপ কাজ করতেছে, অর্থাৎ গলনের সুপ্ত তাপ আমরা লিখছিলাম LF। এখানে কিসের, বরফ গলনের সুপ্ত তাপ, তাহলে গলনের সুপ্ত তাপ কত, 3,36,000 কাজ করবে এখানে। এরপরে দেখো এখানে লাস্ট কথাটা 100 পানি 100 বাষ্পে, তাহলে এটা কি বাষ্পীভবনের সুপ্ত তাপ 22,68,000 কাজ করবে, সেটা হলো কি LV। বাকি দেখো এখানে -5 বরফ, 0 বরফ, অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন আছে, অর্থাৎ এখানে ΔT, এটা হবে কি ΔT। তাহলে এর জন্য সূত্রটা এখানে আসবে কত, এই সূত্রটা আমি এই পাশে লিখি, এর জন্য সূত্রটা আসবে MLF, আর এইখানে ΔT তাপমাত্রার পরিবর্তন আছে, এখানে আসবে Q সমান MS ডেল থিটা।
এইখানে তাপমাত্রার পরিবর্তন আছে, সুতরাং এইখানে সূত্র আসবে এম এস ডেল থিটা। এইখানে বাষ্পের করে, তো এখানে তাপমাত্রার পরিবর্তন নাই, সুতরাং এখানে আসবে এম এল ভি। এই হলো আমাদের টোটাল এই ম্যাথের যে সলিউশন কিভাবে করবো আমরা সেই ব্যাখ্যাটা। এখন দেখো যে জিনিসটা -5°C তাপমাত্রা, তোমরা যখন এই ম্যাথ সলিউশন করবা তখন আমরা এইভাবে লিখবা, -5°C তাপমাত্রা 1 কেজি ভরের বরফকে 0°C তাপমাত্রা বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কি Q1, প্রথমটা লিখলে Q1 সমান ms ডেল থিটা বা ডেল টি। এখন m তুমি জানো 1 কেজি, যদি এখানে গ্রাম থাকে কেজিতে পরিণত করে নিবা। s ভালো কথা, বরফের জন্য আপেক্ষিক তাপ কত? বরফের জন্য আপেক্ষিক তাপ s মানে আপেক্ষিক তাপ, s সমান কত? 2100। ঠিক আছে, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল কেজি ইনভার্স কে ইনভার্স। তাহলে এটা আমরা বরফের জন্য পেয়ে গেলাম, তাহলে এখানে মান বসাইলে আমরা Q1 পেয়ে গেলাম। এখন Q2 সমান কত? Q2 সমান কত আসবে? m l f। তো m সমান আমরা জানি lf, এটা কার? পানি। তো পানির এখানে বরফ গলনের সূত্রটা কত? 3,36,000। আচ্ছা, এখন 0 পানি 100 পানি, এইটার জন্য Q3 সমান কত আসবে? ms ডেল থিটা ডেল টি। দেখো ms ডেল টি ও ডেল টিটা সমান কি আসলে? T2 বিয়োগ T1। এখানে আমি এটা মুছে দিলাম, এটার কোনো প্রয়োজন এখন আমাদের নাই। দেখো ডেল টি সমান কত? T2 বিয়োগ আমাদের T1। তাহলে প্রথমটার জন্য যদি আমি ডেল টি লিখি, এখানে বড় তাপমাত্রা কে? 0 বড়, তাহলে T2 হলো 0, T1 ছোট কত? -5, মাইনাসে মাইনাসে +5। এইখানে ডেলটির মান ফার্স্টেরটার জন্য ডেলটির মান কত? 5। এইখানে তোমরা ডেলটির মান এইভাবে বের করতে পারবা। দেখো এরপরে আমরা Q3 সমান ms ডেলটি লিখেছি। Q3 সমান কত? ms ডেলটি। ঠিক আছে, কিভাবে করব? লাস্টেরটা যখন আমরা Q4 লিখব, দেখো যখন আমরা Q4 লিখব তখন আবার কি আসবে? mlv ভেপারেশন। এখানে m তো তোমরা জানোই, আর এর নাম কত? 22,68,000। 22,68,000। লাস্ট কি করব? সম্পূর্ণরূপে বাষ্প পরিণত করতে Q সমান কত? Q1 Q2 Q3 এবং Q4। আমি আবার বলতেছি যে এইখানে তোমাদের ম্যাথ সলিউশন করার জন্য এখানে আমরা 4টা ধাপই দিয়ে দিয়েছি, তবে ম্যাক্সিমামে আসবে 2টা ধাপ অথবা 3টা ধাপ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা। যেমন এখানে 3টা ধাপ কিভাবে আসতো, যদি বলতো 0°C তাপমাত্রার বরফকে 100°C তাপমাত্রায় বাষ্প পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। দেখো 0° বরফ যদি হয় তাহলে ধাপ কোথা থেকে শুরু হবে? এইখান থেকে 1 2 3, এই ধাপটা নাই এখন। তো এই হলো আমাদের এই ধরনের ম্যাথ সলিউশন করার জন্য যে ব্যাখ্যা সেটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যে বিষয়টা আসবো আমরা, যে কথাটা আমাদের মনে পড়ে গেল সেটা হলো আপেক্ষিক তাপ। তাপ এর এককটা কি মনে থাকে না মাঝে মাঝে, তখন তোমরা কি করবা? আপেক্ষিক তাপ এর সমান তোমরা কি জানো? Q/m ডেল থিটা বা m ডেল টি। তো Q তাপের একক জুল, m ভরের একক কেজি, আর তাপমাত্রার একক কি? কে। তাহলে একসাথে লিখলে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হলো তোমাদের আপেক্ষিক তাপ। যদি কখনো মনে না আসে, পরীক্ষায় যদি আসে আপেক্ষিক তাপের একক কি লিখতে পারো। আচ্ছা, একইভাবে যদি আমরা তাপ ধারণ ক্ষমতা এইটার একক তোমাদের মনে নাই, তখন তোমরা কি করবা? তাপ ধারণ ক্ষমতা তোমরা জানো C সমান Q/Δt। তো Q এর মান কত? তাপের একক জুল, আর ডেলটি এটা হলো কে, অর্থাৎ জুল কেলভিন ইনভার্স। তো এই হলো আমাদের তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের যে কি বলে একক। ঠিক এইভাবে তোমরা সবকিছুর মান কিন্তু বের করতে পারো। তো আমাদের আসলে মেইন উদ্দেশ্যটা কি ছিল এখানে প্রত্যেকটা পড়া। দেখো আমাদের কিন্তু আমি কিন্তু কোনো কিছু মুখস্থ বলি না, আমরা বুঝে বুঝে কথা বলেছি। অর্থাৎ তোমরা যাই পড়াশোনা করো না কেন বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। তো এইখানে দেখো আর একটা জিনিস আমরা কি বলেছিলাম,
দেখো কত তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট সেম পার্ট দিবে, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন যদি আসে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সেম পার্ট দেয়, অর্থাৎ একই তাপমাত্রা প্রদর্শন করে, ঠিক আছে। কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান পার্ট দিবে, একই পার্ট দেখাবে বা একই তাপমাত্রা দেখাবে। তাহলে দেখো কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে, আমরা ধরে নিলাম যে যে x তাপমাত্রায়, দেখো x তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান পার্ট দেখাবে। এখন এই x তাপমাত্রাটা আমাদের বের করতে হবে। তো তোমরা তো জানো সূত্রটা প্রমাণ করে আসবে c/5 = f - 32/9। এখন c মান x, f এর মান x 32/9, এইখানে কত আসবে 9x সমান কত 5x - 160, ঠিক আছে 160। এখন দেখো 4x সমান কত -160, x সমান কত -40। এইখানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল, অর্থাৎ -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান পার্ট দেখাবে। দেখো এখন যে প্রশ্নটা আসে আমাদের, যদি আমাদের এরকম থাকে সেলসিয়াস আর একটা আছে ফারেনহাইট স্কেল, তো সেলসিয়াস ফারেনহাইট স্কেলে একটা তাপমাত্রা ছিল কত 40 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে কত সেটা দেখাইতে বলে। এখন আমাদের তো সূত্র জানা আছে, সূত্রটা কি ছিল আমাদের c/5 f - 32/9। এখানে তোমরা মান বসিয়ে দাও, f এর মান কত 40, 32/9, এখান থেকে তোমরা c এর মানটা বের করো, তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে তার মানটা কিন্তু বের হয়ে গেল। তো এইভাবে আমরা সেলসিয়াস ফারেনহাইট স্কেল বা বিভিন্ন স্কেলের মান কিন্তু এইভাবে বের করতে পারি। ঠিক একইভাবে দেখো এখানে আছে আরেকটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম অঙ্ক আমাদের ক্যালোরিমিটার মূলনীতি এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। এখানে প্রশ্ন এগুলো বেশি আসে। তো দেখো ক্যালোরিমিটার মূলনীতি, এটার অর্থ কি? এটার অর্থ হলো গৃহীত তাপ ইকুয়াল, এটা হবে কি বর্জিত তাপ। তাহলে এটা কিভাবে হয়, ধরো এর ভিতরে একটা এই পাত্রে পানি আছে, এই পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে একটা বস্তুর তাপমাত্রা তামার টুকরা, তামার টুকরা, এই তামার টুকরার তাপমাত্রা দেওয়া আছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখো এইখানে আমাদের আছে এটার তাপমাত্রা কত মাত্র 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তামার টুকরা যদি এই পানির ভিতরে আনা হয়, তাহলে তামার টুকরা কি করবে, তাপ বর্জন করবে, তাপ বর্জন করবে। পানি তাপ কি, তাপ গ্রহণ করবে। তাহলে দেখো তামার টুকরা তাপ বর্জন করছে, পানি তাপ গ্রহণ করতেছে। নাও দ্য কোশ্চেন, এখন টোটাল কাজ কি হবে? আমরা তো জানি গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। তাহলে দেখো এই তামার টুকরা যে পরিমাণ তাপ ছেড়ে দিবে এই পানি সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। এখন দেখো ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে তাহলে এখানে কি তাপের অপচয় হচ্ছে? আসলে কিন্তু তাপের অপচয় হচ্ছে না। অর্থাৎ দেখো তুমি একজন তাপ ছেড়ে দিচ্ছে আর একজন তাপ ওই তাপে গ্রহণ করে নিচ্ছে, অর্থাৎ তাপ কিন্তু নষ্ট হইতেছে না, ওরা ভাগ করে নিচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াটা কতক্ষণ চলবে, এ তাপ কতক্ষণ দিবে, এ তাপ কতক্ষণ নিবে, যতক্ষণ না পানি এবং তামার টুকরার তাপমাত্রা সমান হবে। অর্থাৎ টোটাল এখানে 20 ডিগ্রি, এখানে আছে কত 100 ডিগ্রি, তো এই 100 ডিগ্রি আর 20 ডিগ্রি টোটাল মিলে কত 120। এই 120 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 60 ডিগ্রি। দেখো এইখান থেকে 100 ডিগ্রি তাপমাত্রা তামার টুকরা পানির ভিতরে এসে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি ছেড়ে দেয়, তাহলে তামার টুকরার তাপমাত্রা কত হলো 60 ডিগ্রি। ঠিক 40 ডিগ্রি যদি পানি গ্রহণ করে নেয়, তাহলে পানির তাপমাত্রা হলো কত 60। তো দুজনে যখন সেম হয়ে যাবে তখন আর তাপ গ্রহণ বা বর্জন এরকম কোনো কিছু হবে না, অর্থাৎ তারা সাম্যাবস্থায় পৌঁছে যাবে। তো এই হলো আমাদের ক্যালোরিমিটার মূলনীতি।
একটা বস্তু ঠিক যে পরিমাণ তাপ গ্রহণ করবে ঠিক অপরজন সেই পরিমাণ তাপ বর্জন করে দেবে। সবচেয়ে মেন কথা হলো এখানে তাপের কোনো অপচয় হচ্ছে না, তবে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়ে দুইজন সমাবস্থায় যাওয়ার চেষ্টা করে। দিস ইজ কল ক্যালোরিমিটার মূলনীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হলো এই অধ্যায়ে আসলে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, যেগুলা ধরো আমরা গোসল করে যদি আসি, সেক্ষেত্রে ফ্যানের নিচে গেলে কেন আমাদের ঠান্ডা লাগে। আবার এরকম হতে পারে দেখো মাটির কলসে পানি ঠান্ডা কেন থাকে, মূলত বাষ্পায়নের কারণে হয়। যখন মাটির কলসে আমরা পানি রেখে দিই, মাটির কলসের ভিতরে এই কলস, মাটির ধরো এই একটা কলস, এর ভিতরে অসংখ্য ছিদ্র থাকে যার ভিতর দিয়ে পানি বের হয়ে যায়। পানি যখন বের হয়ে বাতাসের সংস্পর্শে বাষ্পে পরিণত হয়, তখন এই যে ভিতরের যে পানি আছে, এই পানি বের হওয়ার সময় কি হচ্ছে, এই পানির একটা সুপ্ত তাপ নিয়ে কিন্তু বের হয়ে চলে যায়, যার কারণে এই তাপমাত্রা বের হওয়ার কারণে পানি যখন বাষ্পে পরিণত হয়, যাওয়ার সময় যে তাপটা নিয়ে যাচ্ছে, যার কারণে মাটির কলসের পানি কিছুটা কমে গেলেও এই পানিটা খুব ঠান্ডা থাকে। তো এই ধরনের অনেক